হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। আজকে সকাল সকাল ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম। আজকে সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে চলে এসেছি চাটা খেয়ে রান্নাঘরে টিফিন করতে। মানে এদিকে হাজব্যান্ডেরও করব, আমরাও খাবো। আজকে করব টিফিনে ডালিয়ার খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। ওই জন্য এখন বসিয়ে দিচ্ছি, যেহেতু 9:45-টার মধ্যে হাজব্যান্ড বেরিয়ে যায়, নাহলে দেরি হয়ে যাবে। সকালবেলা যেহেতু একটু তাড়াহুড়ো থাকে, ওই জন্য সিম্পলভাবেই করবো। আমি প্রেশারেই ডাল, মুগ ডাল আর ডালিয়াগুলো বসিয়ে দেবো। তার আগে ডালিয়াটা আর মুগ ডালটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপর প্রেশারে 2টো সিটি মতো ফেললে সেদ্ধ হয়ে যাবে। প্রেশার কুকারে ডালিয়া আর ওইদিকে মুগ ডালটা যদি একসঙ্গে সেদ্ধ করতে বসিয়ে দিই, বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। আর এদিকে ততক্ষণ আমি ফোড়নটা যতক্ষণ লাগছে, ফোড়নে বলতে গেলে 5 ফোড়ন দেবো আর একটু আদা দেবো। অনেকে টমেটো দেয়, কিন্তু আমি টমেটোটা দিই না। 5 ফোড়ন, আদা আর একটু শুকনো লঙ্কা দেবো। আর গোটা গোটা কাঁচা লঙ্কা এই সেদ্ধ মানে প্রেশারের মধ্যেই মানে কেটে দিয়ে দেবো। এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি প্রেশারে, এটা সেদ্ধ হোক। ততক্ষণে আমি পাঁপড়টা আর বেগুনটা ভেজে নিই। লাস্টে যেহেতু ফোড়নটা দেবো, ওই জন্য আগে এগুলো ভেজে নিলে আমার কি অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। পাঁপড়টা আর বেগুনটা ভাজা হয়ে গেছে। আর এদিকে ফোড়নে আমি দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর আদা দিয়েছি। আর নামানোর আগে একটুখানি ঘি দেবো, তাহলেই হয়ে যাবে। আর ডালিয়ার খিচুড়ি করা তো খুব একটা টাইম লাগে না। আর যদি শীতকালে আমি অনেক সময় ফুলকপি দিই, যেহেতু ফুলকপি এখন নেই, ওই জন্য সিম্পল করছি আর ঘি দেবো। ফোড়নটাই প্রেসার কুকারে ঢেলে দিয়েছি, তা মোটামুটি হয়ে গেছে। এবার ঘিটা দিয়েই নামিয়ে নেব। অনেকেই সকালের ব্রেকফাস্ট নিয়ে খুব ঝামেলা হয়। আর এইরকম সিম্পল ব্রেকফাস্ট যদি সকালবেলা করা যায়, অনেক সময় আমরা কি করি, বাচ্চাদেরকে এটা ওটা মানে খেতে দিতে পারি না, বা ভাজাভুজি খেতে দিতে পারি না। কিন্তু এই ডালিয়ার খিচুড়ি যদি করা যায় না, পেটটা কিন্তু খুব ভরে আর শরীরের পক্ষে খুবই ভালো। খিচুড়িটা নামিয়ে আগে হাজব্যান্ডের জন্য গুছিয়ে রাখছি, আগে ওর টিফিন বক্সে মানে গুছিয়ে তারপর আমরা খাবো। কারণ বললাম, যেহেতু ও না বেরোনো পর্যন্ত মানে খুব তাড়া থাকে, ওই জন্য আগে ওর টিফিনটা রেডি করি, তারপর বাকি কাজ করি। খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ঘি দিয়ে ছড়িয়ে দিয়েছি ওপরে। নিয়ে নাও, টিফিনটা নিয়ে নাও। পুরো স্নান করে গেছে আজকে টিফিন করতে গিয়ে। হ্যাঁ, ওই হিরো সেজে যাও, তাড়াতাড়ি যাও, আবার লেট হয়ে যাবে। তাও টিফিন নিয়ে তোমার এত প্রবলেম, এত কিছু করে দেওয়ার পরও। ভেতরে কেকটা ঢোকানো আছে ব্যাগের ভেতর। যাও, আর আস্তে চালিও গাড়িটা, সাবধানে যাও। হাজব্যান্ড অফিস চলে যাওয়ার পর আর লেট করিনি, আমরাও টিফিনটা করে নিয়েছিলাম। আর টিফিন করার পর আমি রান্নাঘরে আবার চলে এসেছি টিফিনের যে বাসনগুলো পড়েছিল সেগুলো মাজতে। কারণ আজকে আমি আর লেট করব না, আজকে একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে আমার এসিটাকে ক্লিন করতে হবে। আর যেহেতু এসিটা ক্লিন করতে আমার অনেকক্ষণ টাইম লাগবে, তাই জন্য মানে ভাবছি যতক্ষণ না এগুলো কাজগুলো কমপ্লিট হচ্ছে, ততক্ষণ ঘরে যেতে পারবো না। আর একবার যদি বসি না, তখন অনেকটা টাইম ওখানেই নষ্ট হয়ে যায়। এই চটপট করে এই কাজটা করে তারপর যাবো এসিটা পরিষ্কার করতে। বাংলায় একটা প্রবাদ আছে না, মেয়েদের সংসার সামলানো থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়। আমারও মনে হয় এই কথাটা একদম সত্যি কথা। মেয়েরা হচ্ছে সব পারে।
আমার ক্ষেত্রে এসিটা যখন আমি নিজে পরিষ্কার করি না, মনে হয় কি আমার হাজব্যান্ড যদি মানে হাত দেয় আমার মনে হয় ভালো করে পরিষ্কার হবে না। বছরে হয়তো একবার আমি সার্ভিসিং করাই বাড়ির লোক দেখে, কিন্তু আমি তবুও না বুঝতে পারি যখনই নোংরা হয় তখন আমি এটা নিজে নিজেই ক্লিন করার চেষ্টা করি। এখানে প্রথমে স্টার্ট করব এখান থেকে, এই দুটো সাইড, এখানে এইটা আর এখানে এইটা, দুটো সাইড এই যে টানলেই খুলে যাচ্ছে, বেশিক্ষণ লাগবে না, একটু চাপ দিলেই খুলে যায়। এই যে খুলে গেছে, আর এই যে ভেতরটাতে এরকম অবস্থা দেখাচ্ছি। দেখো ভেতরটা অনেকটা নোংরা পড়েছে। এই দুটো জাল আমি খুলবো, দুটো জাল খুলে দেখি কতটা পরিষ্কার করা যায়। এই দেখো, এই একটা জাল খুললাম, নোংরা হয়ে আছে অনেকটাই। আর এইদিকে হচ্ছে এই একটা, দুটো খুলে এবারে ভালো করে পরিষ্কার করব। জালগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা নোংরা হয়েছে। মানে বছরে আমি এই জানুয়ারিতেই সার্ভিসিং করিয়েছিলাম, তারপরেও এই 3-4-5 মাসের মধ্যে কতটা নোংরা হয়ে গেছে। একটা হচ্ছে প্রবলেম কি হয়, আমরা যখন এসি চালাই না, অনেকেই আমরা ফ্যান চালিয়ে দিই। আমাদের ক্ষেত্রেও সেটা হয়, কারণ আমার মেয়ে আছে যেহেতু, এসিটা কমিয়ে রাখতে পারি না, একটু কম টেম্পারেচারটা বাড়িয়ে তারপর আমি এসিটা চালাই। ওই জন্য ফ্যানের যে নোংরাটা সেটা পুরো এসিতে টানে। আর ওই জন্য আমাকে রেগুলার তো সপ্তাহে 2-3 দিন আমি ফ্যানটা ক্লিন করি, কারণ এসিটা নাহলে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। দেখতে পাচ্ছ ফ্যানেও প্রচণ্ড নোংরা হয়েছে। এসিটা ক্লিন করার সঙ্গে সঙ্গে আমি এসি ওইগুলো জালগুলো আমি কি করেছি, একটু সার্ফ লাগিয়ে বাথরুমে ভিজিয়ে এসেছি, আর এই টাইমটাতে আমি ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। সমাজে অনেক মানুষ আছে যারা হয়তো ওয়ার্কিং নয়, হয়তো কোনো কিছু জিজ্ঞাসা করলো তুমি কি করো, তখন যদি কেউ বলে যে আমি হাউস ওয়াইফ, আমি ওয়ার্কিং তখন তাদের মুখের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যায়। মানে ওয়ার্কিং লেডি হলে কি সে অনেক কাজ করে, আর হাউস ওয়াইফরা কোনো কাজ করে না, এটাই তাদের হয়তো মনে হয়। কিন্তু একটা হাউস ওয়াইফ যদি সংসারটাকে ধরে না রাখতে পারে না, সেই সংসার কিন্তু ঠিকমতো চলবে না, সেখানে যতই টাকা পয়সা ঢালুক। তো এদিকে আমি এসির যে বললাম ওগুলো ভিজিয়ে রেখেছিলাম জালগুলো, তাই এবার জালগুলো তুলে আমি দাঁত মাজার যে ব্রাশ আছে না, ওইগুলো দিয়েই কিন্তু আমি আলগা করে ঘষছি। বেশি বেশি করে একদম জোরে জোরে ঘষবে না, তাহলে অনেক সময় জালগুলো ছিঁড়ে যেতে পারে। আমি এগুলো অনেকবারই মানে কয়েক বছর ধরে আমি এভাবে পরিষ্কার করছি, কোনোদিনও ছিঁড়ে যায়নি। আমি যেহেতু একটু আলগা করে সফট কোনো ব্রাশ দিয়ে পরিষ্কার করলে খুব ভালো ক্লিন হয়। আর দেখতেই পাচ্ছ যে নোংরাগুলো উঠে আসছে, আমি সামান্য সার্ফ দিয়ে কিন্তু এটা লাগিয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে গেছে, সব নোংরাগুলো উঠে গেছে। আর আমি কি করবো, এবার প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একদম মানে যাতে পরিষ্কার যেগুলো থাকে, যে লেগে থাকে সেগুলো যাতে না থাকে, ভালো করে ক্লিন করে তারপর আমি রোদে অন্তত মানে 15 কি 20 মিনিট রেখে দেবো, যাতে এটা পুরো শুকিয়ে গেলে তারপর আমি কিন্তু এসির ভেতরে এই জালগুলো লাগাবো। তো এই নেট দুটো আমি রোদের মধ্যে দিয়ে দিয়েছি বারান্দায়, অন্তত 20 মিনিট রাখবো, ভালো করে জলটা যখন শুকিয়ে যাবে তারপর আমি এসিতে কিন্তু লাগাবো। জল অবস্থায় কেউ কিন্তু লাগিও না, অনেক মানে একটা কারেন্টের ভেতরে তো অনেক সময় ইলেকট্রিকের অনেক ব্যাপার থাকে না, ওই জন্য ভালো করে শুকিয়ে নিচ্ছি। তো 20 মিনিট হয়ে গেছে, ভালোভাবে শুকিয়ে গেছে, আমি নিজেও দেখে ভাবছি যে বেশ ভালো ক্লিন হয়েছে। তাই এরপর আমি এসিতে এই দুটো নেট লাগিয়ে দেবো। তা কীভাবে লাগাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি নেটগুলো লাগানোর আগে এসির ওপরটা ভালো করে পরিষ্কার করে নেবো। আমি একটু ন্যাকড়া নিয়ে নিয়েছি, সেটা সামান্য জল একটু ভিজিয়েছি, ভিজিয়ে আগে ওপরটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি এসির যে ভেতরে নেটগুলো লাগাবো। তো ওপরটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি দুটো নেট লাগাবো। তা আমি দুটো জায়গা দেখতে পাচ্ছ, এই দুটো স্ট্যান্ড মতো ছোট্ট মতো একটা এক্সট্রা জায়গা রয়েছে, ওই দুটো জায়গা কিন্তু নিচ পোর্শনে থাকবে। মানে যখন ঢোকাবে না এসির ওপরে নেটটা যখন লাগাবে, তখন ওইরকমভাবে লাগাবে যাতে দুটো যে ছোটো ছোটো স্ট্যান্ড মতো রয়েছে ওইগুলোর নিচে কিন্তু খাপের মধ্যে অটোমেটিক তুমি যদি লাগাতে যাও দেখবে ঠিক ঢুকে যাবে। ঠিক সেমভাবে আর একটা যে নেট আছে ওইটাও নিচে এরকম দুটো এক্সট্রা জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছ দুটো মানে এক্সট্রা একটা মানে বর্ডার মতো এরকম করা আছে, বেরিয়ে এসছে। ওই দুটোও কিন্তু নিচে একটা খোপ মতো রয়েছে, ওখানে ঠিক নিজের মানে অটোমেটিক্যালি এটা কিন্তু চাপ দিলেই, প্রেশার দিলেই কিন্তু ঢুকে যাচ্ছে।
এভাবে দুটো কিন্তু ভালো করে লাগিয়ে নেবে। তারপর তুমি একবার চেক করে দেখতে পারো যে এসিটা ঠিকঠাক চলছে কিনা। তাও বলছি বন্ধুরা, বছরে অন্তত একবার এসি সার্ভিসিং করিয়ে নেওয়া ভালো, একটা লোক ডেকে যারা এটা মানে সার্ভিসিং করে। আর আমরা যেটা নর্মালি করে থাকি, ভেতরে তো আরও ডিপ ক্লিন করা দরকার, যেটা ভেতরে অনেক রকম মেশিন থাকে, সেগুলো বাইরের লোক ডেকে একটা এক্সপার্টকে ডেকে সেটা সার্ভিসিং করানোটা বেটার। আমরা যেটা নর্মালি করে থাকি সেটা হচ্ছে ওপরের নেটগুলোকে আমরা নিজেরাই কিন্তু ক্লিন করতে পারি। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে আমি আমার এসিটাকে কিভাবে নিজের হাতে ক্লিন করি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নিচে থাকা বেল বাটনটা অল করে দিও, আর লাইক কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সঙ্গে আমি রোজ ছোট্ট ছোট্ট ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো আজকের ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার ভিডিওগুলো দেখতে থেকো। তো আজকের মতো টাটা।